ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। জানা গেছে সেখানে নেই জাকের আলীর নাম। 5 পেসার 3 স্পিনার নিয়ে সাজানো স্কোয়াডে 20 জানুয়ারি পর্যন্ত করা যাবে পরিবর্তন। শেষ দিকে চমক দেখানোর সুযোগ আছে নাজমুল শান্ত, রিপন মণ্ডলদেরও। বৃহস্পতিবার আইসিসির কাছে বাংলাদেশের প্রাথমিক যে টি-20 বিশ্বকাপের স্কোয়াড সেটি জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে স্বাভাবিকভাবেই নেই কোনো চমক। জাকের আলীর নাম নেই সেই তালিকায় পারফরমেন্সের কারণে। তবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সেই স্কোয়াডে আনা যাবে পরিবর্তন। যেহেতু বিপিএলের এখনও লম্বা পথ বাকি, চমক দেখিয়ে ধারাবাহিক পারফরমেন্স করে বিশ্বকাপের দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাজমুল শান্ত, রিপন মণ্ডলদের সামনেও। সবশেষ 9টি আন্তর্জাতিক টি-20-র 5টিতেই এক অঙ্কে ফিরেছেন জাকের আলী অনেক, সর্বোচ্চ রান 32। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের প্রথম 3 ম্যাচের 2টিতেই ছন্দহীন ব্যাটিং। ফর্মের কারণে বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনাই করা হয়নি জাকেরকে, শোনা গেছে এমনটাই। বিসিবি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করলেও জানা গেছে 3 স্পিনার 5 পেসারের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক প্যানেল। টপ অর্ডারে লিটন তামিমের সাথে থাকবেন সাইফ হাসান, 4 নম্বরে দেখা যাবে পারভেজ ইমনকে। মিডল অর্ডারে তাহিদ হৃদয়ের সাথে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি, সোহানরা। তাসকিন, তানজিম সাকিবদের সাথে পেস ইউনিটে অটো চয়েজ মুস্তাফিজ। তবে শরীফুলের পারফরমেন্সের দিকে নিশ্চয়ই বিশেষ নজর থাকবে নির্বাচকদের। এদিকে শেখ মেহেদী, রিশাদ হোসেনদের সাথে স্পিনে ভরসা রাখবেন নাসুম আহমেদ। তবে বিপিএলের শুরু থেকে চমক দেখাচ্ছেন শান্ত, রিপন মণ্ডল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি সহ এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সেই সাথে ইয়র্কার জাদুতে নজর কাটছেন রিপন মণ্ডলও। এছাড়া বিসিবির দেয়া স্কোয়াডের নিয়মিত মুখগুলোর সাথে একাধিক ক্রিকেটারের পারফরমেন্সও রাখা হবে নজরে। বিপিএলে আশানুরূপ পারফর্ম করতে না পারলে শেষ মুহূর্তে দলে আসবে পরিবর্তন, সেটা অনুমান করাই যায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এই যে শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার সুযোগ আছে এবং টি-20 বিশ্বকাপের দল দেয়া নিয়ে সবসময় একটু অপেক্ষা করা হয়। অনেক সময় বিপিএল চলে, যেমন বিপিএল এবার যারা ভালো করছে তাদের অন্তর্ভুক্তির সুযোগ থাকছে। এখানে একটা জিনিস তো আসলে প্রশ্ন ওঠে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা নির্বাচক রয়েছেন তারা পুরোপুরি শিওর থাকেন না সবসময় যে এই দলটা নিয়েই যাব। আবার থাকেন এমন হয় যে যারা রিসেন্ট টাইমে ভালো পারফর্ম করছে, এই ধারাবাহিকতা কাজে লাগাতে চান ওয়ার্ল্ড কাপেও, এ কারণে তাদেরকে সুযোগ দেওয়ার একটা প্রক্রিয়া। সব মিলিয়ে একটা সেরা দল গঠন করবে বিসিবি, সেটাই প্রত্যাশা। এদিকে ঘরের মাঠে গোটা বছরে বাংলাদেশের সব সিরিজের তালিকা প্রকাশ করে দিয়েছে বিসিবি। বছর জুড়ে দেশের মাটিতে 7টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা, যেখানে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে লড়বে লাল সবুজের দল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নতুন বছরের যাত্রা শুরু হবে আসন্ন টি-20 বিশ্বকাপ দিয়ে। নানা সিরিজ আর টুর্নামেন্টের ব্যস্ততায় বছর কাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের দিনক্ষণ আগে ভাগে জানা গেলেও দ্বিপাক্ষিক সিরিজগুলোর সূচি নিয়ে থেকে যায় কিছুটা ধোঁয়াশা। তবে এবার বিসিবি গড়ল অন্যরকম এক নজির। দেশের মাঠে এই বছরের সব ম্যাচের তারিখ প্রথমবারের মতো একবারে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 9 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। 12, 14 ও 16 মার্চ ম্যাচ খেলে 17 তারিখেই দেশের বিমান ধরবে তারা। পরের মাসেই 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে উড়ে আসবে নিউজিল্যান্ড। 17, 20 ও 23 এপ্রিল হবে 3 ওডিআই। 3টি টি-20 মাঠে গড়াবে 27 ও 29 এপ্রিল আর 2 মে। একদিন পর 4 মে 2 টেস্টের সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। 8 থেকে 12 মে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট হবে 16 থেকে 20 মে। জুনের শুরুতে 3 ওডিআই ও 3 টি-20 খেলতে বাংলাদেশে আসবে মাইটি অস্ট্রেলিয়া। 5, 8 ও 11 জুন হবে 3 ওয়ানডে। 15, 18 আর 20 তারিখে হবে টি-20 সিরিজ। এরপরই মাঠে গড়াবে গত বছর স্থগিত হওয়া ভারত সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে আগস্টের শেষে বাংলাদেশে আসবে ভারত। সেপ্টেম্বরের 1, 3 ও 6 তারিখ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত বাংলাদেশ টি-20 সিরিজ হবে 9, 12 ও 13 সেপ্টেম্বর। জাতীয় দলের বছর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের সিরিজ দিয়ে। 18 অক্টোবর দেশে এসে প্রথমে প্রস্তুতি ম্যাচ, এরপর 28 অক্টোবর টাইগারদের সাথে প্রথম টেস্ট খেলতে নামবে ক্যারিবীয়রা। নভেম্বরের 5 তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট। এছাড়া এবছরের মেতে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা এ দল, সেটিও নিশ্চিত করেছে বিসিবি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নতুন বছরের যাত্রাটা শুরু করবে আসন্ন টি-20 বিশ্বকাপ দিয়ে। এবারের আসরে বাংলাদেশ সি গ্রুপে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে লড়বে। ভারত ও শ্রীলঙ্কায় আইসিসির এই মেগা ইভেন্ট বসবে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই একটা কাজ তো অন্তত গোছানো হয়েছে এবং পুরো বছর জুড়ে আসলে যে ঘরের মাঠের সিরিজগুলো সেগুলোর একটা হিসেব পাওয়া গেছে এবং প্রপার প্ল্যান নিয়ে এই জায়গাতে এফটিপিতে বাংলাদেশ বা বিসিবি এগোতে পারবে। তবে একটু সিলেটে যেতে চাই, সেখানে সিলেট তারা ব্যাট করছে 94 4 উইকেটে এবং সেই ম্যাচটা বা বিপিএল পর্ব কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ, তিনি সরাসরি এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন। মারুফ, প্রথমে একটু জানতে চাই যে শীত তো অনেক বেশি, ঢাকাতেও যেমন সিলেটে তো আরও বেশি শীত পড়ে, তো সেখানে আসলে দর্শকরা কেমন আসছে, মাঠে খেলা উপভোগ করছে কিনা, ডিউ ফ্যাক্টর একটা রয়েছে, সব মিলিয়ে মাঠের খেলা কতটা জমছে? কারণ এই যে যেমন 4 উইকেট পড়ে গেছে আর্লি, আর খেলার মাঠে এই খেলা না জমলে তো বিপিএল এবার একটু এমনিতেই কম কথা হচ্ছে বিপিএল নিয়ে। সব মিলিয়ে সিলেট পর্ব কি জমলো বা আবহাওয়া সব কিছু সম্পর্কে জানাবেন? রঞ্জন, আমি যদি এখনের অবস্থা বলি, 12 ডিগ্রি সেলসিয়াস সিলেটে, প্রচণ্ড শীত এবং প্রেস বক্স থেকে আমরা যারা মাঠে ম্যাচ দেখি সেই ম্যাচটাও গ্লাসের এতটাই ঘোলা গ্লাস যে আমরা দেখতে পাচ্ছি না, বারবারই আসলে পরিষ্কার করা হচ্ছে কিছুক্ষণ পরপর। তবে দর্শকদের কথা যদি বলি, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। সিলেটের ম্যাচ যখন উন্মাদনা আমরা সবসময় দেখি, সেটা আন্তর্জাতিক হোক যে কোনো ম্যাচই সিলেটের দর্শকরা আসলে মুখিয়ে থাকে এবং পুরো কানায় কানায় পূর্ণ থাকে গ্যালারি। আজকেও ব্যতিক্রম নয়, আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিলেটের ম্যাচ। তবে সিলেটের ম্যাচ ছাড়াও যদি বলি, অন্যান্য যেসব ম্যাচগুলো হয় আমরা কিন্তু দেখি গ্যালারি ভর্তি থাকে এবং বাইরে অনেক দর্শক টিকিট না পেয়ে দাঁড়িয়ে থাকেন, সেই দৃশ্যটাও কিন্তু আসলে এখানে দেখি। এবং বিপিএলের কথা যদি বলি, যে নর্মালি আমরা দেখি যে ঢাকা পর্ব দিয়ে শুরু হয়, এটা সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে এবার। তবে বিপিএল নিয়ে অন্যান্য সময় যে আলোচনাটা থাকে বা সমালোচনা থাকে, বিতর্ক থাকে, নানান রকম প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো ইস্যু থাকে। তবে এবার কিন্তু এখন পর্যন্ত প্লেয়ার্স পেমেন্ট কিংবা বিতর্কিত খুব বেশি ইস্যু দেখা যায়নি। প্লেয়ার্স পেমেন্ট নিয়ে কোনো রকম অভিযোগ এখনও পর্যন্ত কোনো ক্রিকেটার করেননি। বিতর্কিত 2-1টা ইস্যু থাকলেও সেগুলো কিন্তু দ্রুতই সমাধান করতেও দেখা গেছে বিসিবির পক্ষ থেকে। অর্থাৎ সব মিলে এখন পর্যন্ত বলা যায় অন্যান্য গেল কয়েক আসরে বিপিএল যেমনটা আমরা দেখি প্রচুর সমালোচনা থাকে, বিতর্ক থাকে, এবার অন্তত আসলে বলা যায় এখন পর্যন্ত সেই আসরগুলোর তুলনায় বেশ ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। যদিও চট্টগ্রামবাসীর একটা আসলে দুঃখ বলা যায়, যেহেতু চট্টগ্রাম পর্বটা বাতিল হয়েছে। তবে বিপরীতে সিলেটের দর্শক যারা, তারা কিন্তু বেশ খুশি। সিলেটের ম্যাচ আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তবে সিলেট পর্ব চট্টগ্রাম পর্ব যেহেতু বাতিল হয়েছে, চট্টগ্রামের সবগুলো ম্যাচ এখন সিলেট হবে। সব মিলে আসলে উন্মাদনার কথা যদি বলি, দর্শকদের আগ্রহটা অনেক বেশি এবং সিলেটবাসীর আসলে ক্রেজটা দেখার মতো, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। রঞ্জন, একেবারে, এবং হোপফুলি খেলার মাঠে যেমনটা বলছিলাম যে জমলে হয়তো বাকিটা হয়ে যাবে, যেমন একটা সুপার ওভারও দেখে ফেলেছে এবারের আসলে এখন পর্যন্ত। মারুফ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী হাসান আল মারুফ কথা বলছিলেন সিলেট থেকে। সেখানে রংপুর আর সিলেট লড়ছে। সিলেট এই মুহূর্তে টস হেরে ব্যাট করছে, 101 তাদের সংগ্রহ হচ্ছে 4 উইকেটে। এদিকে বৈদেশিক বিনিয়োগে আবারও মাঠে গড়াচ্ছে সিলেটের ঘরোয়া ক্রিকেট লিগ। পাশাপাশি সর্বোচ্চ 16টি স্কুলের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেট। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন সিলেট থেকে নির্বাচিত বিসিবি পরিচালক রাহাত শামস। জানান, শনিবার সিলেট দিয়ে শুরু হচ্ছে মিনি বিসিবি প্রজেক্ট, যার উদ্বোধন করবেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনাটা লম্বা সময়ের। ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে 5টি মিনি বিসিবি। তবে তা কি শুধুই আলোচনার টেবিলেই থাকবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। তবে এবার উদ্বোধন হতে যাচ্ছে বিসিবির আঞ্চলিক অফিসের। 3 জানুয়ারি সিলেট দিয়েই প্রজেক্ট মিনি বিসিবির যাত্রা করবে ক্রিকেট বোর্ড। 3 তারিখে বিকালবেলা আমরা ওইখান থেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করবেন যে সিলেটে প্রথম এটা চালু হচ্ছে, রিজিওনাল ক্রিকেট বোর্ডটা, অ্যাক্টিভিটিটা তারপরে সাথে সাথে চালু হবে। সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ থেকে শুরু করে স্থানীয় টুর্নামেন্ট নিয়েও ছিল নানা সমালোচনা। তবে প্রথমবারের মতো 16টি স্কুল নিয়ে স্কুল ক্রিকেটের পাশাপাশি বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে সিলেট ক্রিকেট লিগ। 3 তারিখ কিন্তু আমাদের ক্রিকেট লিগেরও ওপেনিং, পুরাটাই ফরেন কারেন্সিতে আমরা স্পন্সর পেয়েছি সিলেট ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের। তারপরে আমরা স্কুল ক্রিকেটটা চালু হচ্ছে, এটা সম্ভবত 5, 6 বা 7 তারিখ চালু হবে। এটা এমসি কলেজ মাঠে হবে, ওইখানে উইকেট তৈরি করা হয়ে গেছে, ওইখানে স্কুল এই প্রথমবারের মতো 16টা স্কুল পার্টিসিপেট করছে। একদিন আগেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘুরে দেখেছেন সিলেট আউটার স্টেডিয়ামের আশপাশ। জিম, সুইমিং পুল সহ ফ্যাসিলিটিস বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতেই নির্দেশনা দিয়েছেন বোর্ড প্রধান, বলছেন সিলেট থেকে পরিচালক হয়ে আসা রাহাত শামস। তো এখানে একটা
ডরমেটরি অ্যারেঞ্জ করা, সেটার জায়গাটা দেখা হয়েছে। তারপরে আমাদের আছে এখানে একটা আধুনিক জিম এবং সুইমিং পুল ফ্যাসিলিটি তৈরি করা, কিছু সিমেন্টের উইকেট বা আর্টিফিশিয়াল টার্ফের উইকেট, সেই জিনিসগুলো এখানে আরও 2টা হবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এবারে যাচ্ছে ফুটবল প্রসঙ্গে এবং সেখানে অনেক বড় একটা খবর এসছে। অবশেষে হচ্ছে বাংলাদেশে হেড কোচ হিসেবে হ্যাভিয়ার ক্যাবরেরার 4 বছরের ক্যারিয়ারের অবসান। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লাল সবুজের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। হামজা শমীদদের নতুন কোচ খুঁজছে বাফুফে। এরই মধ্যে ইউরোপের অনেক কোচের সিভিও পড়েছে জমা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত, হংকং, সিঙ্গাপুর তারা খারাপ করার কারণে কিন্তু কোচ চেঞ্জ করেছে। বাংলাদেশও 8 ম্যাচে 4টা ড্র করেছে, 2টায় হেরেছে, 2টায় জয় পেয়েছে। মোটা দাগে পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। বাংলাদেশের হেড কোচ হাভিয়ার ক্যাবরেরা পরিবর্তন হচ্ছে কিনা? ইতিমধ্যে কিন্তু আমাদের টিডির কাছে কিন্তু অনেক সিভি জমা পড়েছে, ওয়ার্ল্ডের সব ভালো ভালো মানে কোচের সিভিটা জমা পড়ছে, সেটা দেখছে ম্যানেজমেন্ট, দেখছে। এগুলো বসে হয়তো খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে। অবশেষে বাংলাদেশে কাবরেরা যুগের অবসান। মার্চে সিঙ্গাপুর ম্যাচই হামজা শমীদের কোচ হিসেবে তার শেষ অ্যাসাইনমেন্ট। ইতোমধ্যে অনেক ইউরোপিয়ান কোচের সিভি জমা পড়েছে বাফুফেতে। ইউরোপ কান্ট্রিগুলোর থেকে বড় বড় কোচগুলা হলো সিভি জমা দিয়েছে। সেক্ষেত্রে আসলে আমাদের তাদের চাওয়াটাও অনেক বেশি। সেক্ষেত্রে সব কিছু মিলেই আমাদের বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য কোন ধরনের কোচ আমাদের দরকার, সেটাই আমাদের হলো আলোচনা চলছে এবং হলো আগামীতে সিদ্ধান্ত নেবে। রিপোর্টগুলা টিডির কাছে জমা পড়ে, ওখান থেকে হলো একটা মিটিংয়ের এসব নিয়ে আলোচনা হয়। মেয়াদ থাকা পর্যন্ত তারপরে হয়তো আমাদের নতুন ভাবনা আছে। শুধু জাতীয় দলের হেড কোচই নয়, ডেভেলপমেন্ট ইয়েতেও আসছে বিদেশি কোচ, সঙ্গে নিয়োগ পাচ্ছে বিদেশি ইনস্ট্রাক্টর। যেখানে যেখানে বেটার মনে করব সেই জায়গাগুলোতে চেঞ্জ করব। যেমন আমাদের ডেভেলপমেন্টে আমাদের ফরেন কোচ আনার পরিকল্পনা আছে। আমাদের ডেভেলপ কমিটির চেয়ারম্যান সম্মানিত জায়দি সাহেব, উনি কিন্তু হলো চাচ্ছে যে হলো ওই জায়গায় যে ডেভেলপমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এদিকে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে। 64 জেলাতেই কোচ নিয়োগের পরিকল্পনা বাফুফের। 26 সালে আমরা 36টা প্রোগ্রাম হাতে নিয়েছি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চেলসি থেকে পদত্যাগ করেছেন কোচ এনজো মারেস্কা। দলের খারাপ পারফরমেন্স ছাপিয়ে ক্লাবের স্বত্বাধিকারী আর স্পোর্টিং ডিরেক্টরের সাথে দ্বন্দ্বে চাকরি ছেড়েছেন এই ইতালিয়ান। ইংলিশ গণমাধ্যম বলছে ক্লাবের দলবদলের সিদ্ধান্তে মতামতের গুরুত্ব না পাওয়া আর মেডিকেল ডিপার্টমেন্টের উপর নিয়ন্ত্রণ না থাকায় চাকরি ছেড়েছেন মারেস্কা। ফুটবল বিশ্বের অন্যতম ধনী ক্লাবগুলোর একটি চেলসি। দলবদলের বাজারে বিনিয়োগ করতে চেলসির অর্থের টানাপোড়েন হয় না। সাফল্য পেতে মরিয়া হয়ে থাকা ক্লাব মালিকরা ভালো ম্যানেজার পেতে বেতন নিয়েও দর কষাকষি করেন না। তাই তো চেলসি নামি দামি কোচের কাছে সবসময় আকর্ষণের বিষয়। কিন্তু তারপরও লন্ডনের ক্লাবটি কোচদের জন্য আতঙ্কের এক নামও বটে, কারণ ক্লাবের কোচ বরখাস্তের ইতিহাস। ঘন ঘন কোচ ছাঁটাই গত 2 যুগে যেন চেলসির ঐতিহ্য আর রীতির সাথে মিশে গেছে গভীরভাবে। গত 10 বছরে 9 বার কোচ বদল করেছে ক্লাবটি, যার সবশেষটি এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মূলত ক্লাব মালিকদের সাথে তার দ্বন্দ্বে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এই ইতালিয়ান। বলা হচ্ছে মূলত 3টি প্রধান কারণে চাকরি ছাড়লেন মারেস্কা। প্রথম কারণ খারাপ ফর্ম। সবশেষ 7 প্রিমিয়ার লিগ ম্যাচে একটি জয় পেয়ে চেলসি এখন টেবিলের 5 নম্বরে। তবে মারেস্কার চাকরি ছাড়ার প্রধান কারণ ক্লাব মালিক, ডিরেক্টর ও অফিসিয়ালদের সাথে দ্বন্দ্ব। চেলসির স্ট্রাকচারে হেড কোচের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। কোচের মতামত না নিয়েই ফুটবল কেনাবেচা করে ক্লাব, যেখানে বড় ভূমিকা রাখে মালিক ও স্পোর্টিং ডিরেক্টর। সেই সাথে মেডিকেল ডিপার্টমেন্টও কোচের আওতার বাইরে। মারেস্কার মতো অন্য কোচরাও পড়েছেন একই সমস্যায়। তবে চেলসির ঘন ঘন কোচ ছাঁটের রীতি শুরু হয় রোমান আব্রাহামোভিচের সময় থেকে। যে কোনো মূল্যে জয় চাই, এটাই যেন রীতি। একজন ম্যানেজার চ্যাম্পিয়ন্স লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরের বছরই জয়ের ঘাটতিতে পড়ায় চাকরি হারিয়েছেন রবার্তো দি মাতেও আর টমাস টুখল, যার উদাহরণ।
তবে 2022 সালে টড বোহলি আর ক্লিয়ার্স লেক ক্যাপিটালস ক্লাবের মালিকানা নেয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তারা আমেরিকান মডেলে ক্লাবটি পরিচালনা করতে চাইছেন, যেখানে মাঠের খেলার চেয়েও ক্লাবের দীর্ঘমেয়াদী প্রজেক্ট আর ডাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নতুন মালিকানার অধীনে গত 3 বছরে 4 জন কোচ বদল হয়েছে চেলসি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। যে মাঠে শুরু সেই সিডনিতেই টানছেন ক্যারিয়ারের ইতি। অ্যাশেজের শেষ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উসমান খাজা। তবে যাওয়ার আগে নিজের প্রতি হওয়া বর্ণবাদী আচরণ নিয়ে ক্ষোভ জানালেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। দেশের প্রথম এই মুসলিম ক্রিকেটার জানিয়ে গেলেন অজি জার্সিতে তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। ইতিহাস তো সেদিনই হয়েছে যেদিন অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় তার। দেশটির প্রথম মুসলিম ক্রিকেটার উসমান খাজা হেইডেন ল্যাঙ্গারদের মতো হেভিওয়েটদের স্থান দখল করা, এরপর শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে জুটি করে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার জার্সিকে গৌরবান্বিত করা। এ সময়ে 87 টেস্টে প্রায় 44 গড়ে 16 সেঞ্চুরি সহ করেছেন 6,206 রান। তবে এবার থামছে সেই যাত্রা। 2011 সালে যে সিডনি মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক, সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন 39 বছর বয়সী উসমান খাজা। সেই হিসেবে অ্যাশেজের সিডনি টেস্টই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ ম্যাচ। I'm here to announce today that I'll be retiring from all international cricket. এসসিসি যে মাঠটিকে আমি ভালোবাসি সেখানে একটু মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছায় বিদায় নিতে পারছি, সেজন্য আমি খুশি। তবে সিরিজের শুরুটা আমার জন্য বেশ কঠিন ছিল। এরপর অ্যাডিলেডে দলে জায়গা না পাওয়াটা সম্ভবত আমার জন্য একটা ইঙ্গিত ছিল যে ঠিক আছে, এখন সরে দাঁড়ানোর সময়। That they are different. Those who feel that they don't belong. পিঠের ইনজুরি, সমর্থক ও সাবেকদের কথার আক্রমণ সব মিলিয়ে কঠিন সময় পার করছিলেন খাজা। তবে এসবের বাইরেও উসমান খাজা আলোচনায় ছিলেন তার দৃঢ়চেতা মনোভাবে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হয়েছেন আইসিসির রোশানলের শিকার। তাতেও দমে না যাওয়া খাজার মন ভেঙেছে সমর্থকদের বর্ণবাদী আচরণে। Committed to the team. মিডিয়া এবং সাবেকরা আমাকে যেভাবে আক্রমণ করেছে সেটা কয়েকদিন সহ্য করতে পারতাম, কিন্তু 5 দিন ধরে চললো। আমার প্রস্তুতি নিয়ে সবাই যেভাবে আক্রমণ করেছে তা সেই একই রকম বর্ণবাদী স্টোরিও দেয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এর আগে আমি কাউকে এমন আচরণের শিকার হতে দেখি। Even more probably responsible. অজিদের 22 গজের ইতিহাসে প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে খাজা উন্মোচন করেন নতুন দিগন্তের। একসময় ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র এশিয়ান ক্রিকেটার। বিদায় ঘোষণার মঞ্চেও গর্বিত মুসলিম হিসেবে খাজার কণ্ঠে ছিল সেই আত্মবিশ্বাসী সুর। I'm a proud Muslim colored boy from Pakistan. আমি পাকিস্তান থেকে আসা একজন গর্বিত মুসলিম। কালার্ড বয় যাকে বলা হয়েছিল সে কখনো অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে পারবে না। Everyone came at me about my preparation. পাইলট হওয়ার অদম্য নেশা ছিল শৈশবে। মাঠে লড়াইয়ের পাশাপাশি পূরণ করেছেন সেই স্বপ্ন, পেয়েছেন পেশাদার পাইলটের লাইসেন্স। সব মিলিয়ে নতুন প্রজন্মের জন্য নিজেকে গড়েছেন রোল মডেল হিসেবেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। পাকিস্তানে জন্ম নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের মিডল অর্ডারে স্তম্ভ হয়েছেন। 6,000-এর উপরে তিনি রান করেছেন, 16 সেঞ্চুরি, 28 সেঞ্চুরি কম নয়। এত কিছু পেরিয়ে একটা উদাহরণ হয়েই রইলেন উসমান খাজা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।